তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, তো আজকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে জিকের ক্লাস থাকে। তো প্রতিবারের মতন আমরা আজকেও একটি মডেল কোশ্চেন পেপার রেখেছি। আহ, চলো, তো আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1, সম্প্রতি ফেলো রয়্যাল সোসাইটি হিসাবে নির্বাচিত হয়েছেন কোন ভারতীয় জনস্বাস্থ্য বিজ্ঞানী? গগনদীপ কাং, সৌম্য স্বামীনাথন, বলরাম ভার্গব, রণদীপ গুলেরিয়া। বলো কি হবে? ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। একদম, তাহলে এটা উত্তরটা কি হবে গো? একদম। বাকিরা বলো যারা ক্লাস করছো। তাহলে এটা সম্প্রতি ফেলো রয়্যাল সোসাইটি যদি দেখা হয়, তাই না? এটা তোমরা হচ্ছে কি এটা করো, বুঝলে তো, গগনদীপ কাং। ইনি হচ্ছে কি একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী এবং মাইক্রোবায়োলজিস্ট, মানে অণুজীববিদ্যা, তাই না? ডক্টর গগনদীপ কাং, ইনি প্রথম ভারতীয় তোমার নারী বিজ্ঞানী হিসাবে লন্ডনের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন, তাই না? আর শিশুদের হচ্ছে সংক্রমণের অন্ত্রের সংক্রমণ প্রতিরোধ এবং রোটা ভাইরাস ভ্যাকসিনের উন্নয়নের জন্য ইনি কিন্তু হচ্ছে কি তোমার বিশ্বজুড়ে একটা সমাদৃত হয়েছেন আর কি। তো ওই জন্য তোমরা একটা গগনদীপ কাং করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। সূর্যাস্ত তোমার রকেট সিস্টেম তৈরি করেছে কোন কোম্পানি? স্কাইরুট এরোপেস, পিক্সেল লিমিটেড, লিভ লিমিটেড, নাকি অগ্নিকুল কসমস? তো এটা উত্তর হবে কি? একদম, এটা অপশন সি হবে, লিভ লিমিটেড, ঠিক আছে। তো আমাদের ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার অংশ হিসাবে তোমরা জানো যে পুনে ভিত্তিক বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে কি তোমার নিবে লিমিটেড। নিবে লিমিটেড। এটা হচ্ছে কি তোমরা জানো যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির অত্যন্ত নিখুঁত দূরপাল্লার এই যে তোমার সূর্যাস্ত্র, এটার ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম, তাই না? এটা কি বললাম? সূর্যাস্ত্র, এটা কি বললাম? ইউনিভার্সাল। ইউনিভার্সাল হচ্ছে কি রকেট লঞ্চার সিস্টেম। রকেট লঞ্চার সিস্টেম, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা অপশান সি করলাম, ঠিক আছে। নিবে লিমিটেড নামে একটা কোম্পানি আর কি, এটা কিন্তু একটা বেসরকারি কোম্পানি, তাই না? এবার কোশ্চেন নাম্বার দেখো 3, বলেছে তাইওয়ান ট্রাভেলক শিরোনামের উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ দ্বারা সম্মানিত হলেন কে, তাই না? দেখো, এটা হচ্ছে কি তোমার অপশন সি এরটাই করো, তাই না? ইয়াং সুয়ানজি এবং লিন কিং, এরা 2026 সালে, ঠিক আছে, 2026-এ বিখ্যাত ঔপন্যাসিক উপন্যাস যেটা ইয়াং সুয়াংজি, এটা মানে উপন্যাসিক আর কি, ইয়াং সুয়াংজি, এবং তার আসল নাম ছিল মেরিন, তোমার ম্যান্ডারিন ভাষায় লেখা উপন্যাসের জন্য, এবং অনুবাদক ছিলেন লিন কিং। ইনি হচ্ছে অনুবাদক। ইনি মূলত
ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ইনি হচ্ছে অনুবাদক আর ইনি হচ্ছে ঔপন্যাসিক। উপন্যাসিক, ঠিক আছে। তো এরা তোমার হচ্ছে কি এই যে বিখ্যাত উপন্যাস তাইওয়ান ট্রাভেলগ, এটার জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ দুজনই পেয়েছেন আর কি, ঠিক আছে, অপশান সি। আচ্ছা, এবার বলছি দেখো যে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ 2026-এর শিরোপা জিতল কোন দল? ইন্ডিয়ান সুপার লিগ, এটা উত্তর হবে কি গো? 2025-26 মৌসুমের যে ইন্ডিয়ান সুপার লিগ, ম্যাচের শেষে ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়নশিপের ঘরে শিরোপা তোলে, তাই না? তাহলে ইস্টবেঙ্গল হবে, অপশান সি। পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল? পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল, তাই না? পল্লব রাজবংশের রাজধানী, বলো কি হবে? কোশ্চেন দেখে নিয়েছো, বলো। অপশানগুলো দেখাচ্ছি, তাহলে পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল বলো। আমি দেখতে পাচ্ছি এখানে দুজন মাত্র বলছে উত্তর। কাঞ্জিপুরম হবে, তাই না? অপশান বি, কাঞ্জি বা কাঞ্জিপুরম, অপশান বি যারা যারা বলেছে একদম ঠিক বলেছে, ঠিক আছে। পল্লব রাজবংশের হচ্ছে রাজধানী ছিল কাঞ্জিপুরম। এবার আনুষঙ্গিকভাবে এখানে যতগুলো দেওয়া যায় সবগুলো দেওয়া হয়েছে। শশাঙ্কের তোমরা জানো কর্ণ সুবর্ণ, অশোকের রাজধানী পাটলিপুত্র, আকবরের রাজধানী ফতেপুর সিক্রি, দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি, বিম্বিসারের রাজধানী রাজগৃহ, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত যাকে আমরা বিক্রমাদিত্য নামে চিনি তার রাজধানী ছিল উজ্জয়িনী, ঠিক আছে। এগুলো মনে রাখবে সবগুলো, ঠিক আছে, এগুলো মনে রাখবে। চলো কোশ্চেন নাম্বার 6। নিউট্রাল সলিউশন বা প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ কেমন হয়, তাই না? লাল, নীল, বেগুনি নাকি হলুদ? কেমন হয় বলো? লিটমাস পেপার যদি আমরা নিউট্রাল সলিউশনে দিই না, তাহলে সেখানে কি হবে গো? বেগুনি, বেগুনি কালার ধারণ করবে, তাই না? এই যে প্রশম দ্রবণের P7, অ্যাসিডে লিটমাস লাল হয় আর ক্ষারে হচ্ছে লিটমাস নীল হয়, ঠিক আছে। ধরো এটা লিটমাস, তো এই লিটমাসকে আমরা তিনটে সলিউশনে দিচ্ছি। এটা নিউট্রাল সলিউশন, এটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন, এটা বেসিক সলিউশন। অ্যাসিডিকে কি হয় দেখো, লিটমাস তোমার নীল, লিটমাসটা নীল কালার থাকে, তাই না? নীল, তো সেটা হচ্ছে কি তোমার অ্যাসিডিকে কি হচ্ছে তোমার লাল হয়ে যাচ্ছে, আরে হচ্ছে কি তোমার নীল থাকছে, আর এটা হচ্ছে তোমার বেগুনি কালার থাকছে, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু, হ্যাঁ। তাহলে অ্যাসিডে হচ্ছে কি নীল লিটমাস লাল, ক্ষারের লাল হচ্ছে নীল হয়ে যায়, ক্ষারেরটা হচ্ছে লাল থেকে নীল হচ্ছে, তাই না? আর অ্যাসিডিকে হচ্ছে কি তোমার নীল থেকে লাল হচ্ছে, আর নিউট্রালে হচ্ছে কি তোমার বেগুনি থাকছে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 7। কোন বর্ণের আলোর বিচ্যুতি বা ডেভিয়েশন সবচেয়ে বেশি হয়, তাই না? কোন বর্ণের আলো, তোমরা জানো যে আমরা একটা সাদা আলোকে যদি প্রিজমের মধ্যে ফেলি, এটা একটা প্রিজম, এটা যদি আমরা সাদা আলো ফেলি, তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে 7টি কালার দেখতে পাবে, তাই না? তো এই সেই 7টি কালার মনে রাখার জন্য তোমাদেরকে বলেছিলাম বেনিয়া সহকলা, তাই না? তো সেই 7টি কালার, 7টি আলো, তো তার মধ্যে যদি বেগুনি আলো দেখি না, সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কম। বেগুনি আলো, ঠিক আছে, তার ওয়েভলেন্থটা হচ্ছে কি কম হয়। ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, যেটাকে আমি ল্যামডা দিয়ে বললাম। আর সবচেয়ে বেশি কার হবে? লাল আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই না? লালের সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম তাহলে কি হবে? বেগুনি হবে। আর যদি লাল দিত তাহলে সবচেয়ে লালের বেশি হতো,
বুঝতে পারছো তো তোমরা? বুঝতে পারছো? একটু জানাও তো, আমি সব জিনিসটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তাই না? সবটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো এই যে আমরা বলছি না, অ্যাকচুয়ালি বিচ্যুতিটা বেশি হচ্ছে কি তোমার বেগুনি আলোর, বিচ্যুতি বেশি হওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্যটা কমছে, বুঝতে পারলে? আর এই লাল আলোর হচ্ছে কি তোমার সবচেয়ে হচ্ছে কি তোমার লাল আলোর ক্ষেত্রে বিচ্যুতিটা কম হয়, তবে সেই জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি দেখতে পাই, ঠিক আছে? যদি বিচ্যুতি বলে, বিচ্যুতি মানে ডেভিয়েশন, মানে কতটা হচ্ছে কি তোমার প্রিজম থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? তো সেই জন্য প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়, বিচ্যুতি যদি দ্বারা হয়, বিচ্যুতি যদি ধরা হয় তাহলে বেগুনি আলোর সবচেয়ে বেশি হবে। আর লাল আলোতে হচ্ছে কি তোমার বিচ্যুতি, বিচ্যুতি হচ্ছে কি সবচেয়ে কম হবে, ঠিক আছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। চলো কোশ্চেন নাম্বার 8, এই যে লেখা আছে দেখো, লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়, তাই দূর থেকে সহজে দেখার জন্য ট্রাফিক বা বিপদের সংকেতে লাল আলো ব্যবহার করা হয়, ঠিক আছে? কারণ এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, কার লাল। এই জন্য আমরা ট্রাফিকে দেখবে বিপদের সংকেত, বা দেখবে রেলওয়ে সিস্টেমেও দেখবে যে রেলওয়ে ট্র্যাক থাকে না, তো সেখানেও দেখবে লাল আলোকে ব্যবহার করা হয়। আচ্ছা, সারদা মঙ্গল কাব্যটির কার লেখা? সারদা মঙ্গল, সারদা মঙ্গল কাব্যটি কার লেখা? এটা বিহারীলাল চক্রবর্তী হবে, তাই না? বিহারীলাল চক্রবর্তী, অপশান সি। তো দেখো বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? ভোরের পাখি বলা হয়। তো ইনি হচ্ছে কি দেখো, আহ, এই এই যে ভোরের পাখি কি উপাধিটা কে দিয়েছিলেন জানো? এটা কে দিয়েছিলেন? এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছে কি এই উপাধিটা দিয়েছিলেন কাকে? বিহারীলাল চক্রবর্তীকে বলেছিলেন তিনি হচ্ছে ভোরের পাখি। এবারে সারদা মঙ্গল তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যেটা সম্ভবত হচ্ছে কি তোমার এই সারদা মঙ্গল 1800 হচ্ছে কি তোমার 79, তাই তো? 1879 সালে পাবলিশড হয়। এটি বাংলা গীতি কবিতায় ধারার একটি মাইল ফলক, তাই না? এটা গীতি কবিতার একটা মাইল ফলক, গীতি কবিতার মাইল ফলক, ঠিক আছে? বুঝতে পারছো সবাই কি বলছো বলো? প্রত্যয়, ঠিক আছে তো? চলো নেক্সট। এবার বলছে দেখো, সুকনা হ্রদ বা সুকনা লেক ভারতের কোন রাজ্যে অবস্থান করে? সুকনা হ্রদ বা সুকনা লেক, বলো। দেখো সুকনা হ্রদ বা সুকনা লেক হচ্ছে তোমার সম্ভবত চণ্ডীগড়, তাই তো? চণ্ডীগড়ে, চণ্ডীগড়ে। তো এটি শুকনো হ্রদ মানে হিমালয়ের হচ্ছে শিবালিক পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি কি বললাম, শিবালিক পাহাড়ের, শিবালিক পাহাড় তার পাদদেশে, এটা হচ্ছে এটা কৃত্রিম হ্রদ, কৃত্রিম হ্রদ। তো এটা বলা আছে যে 1958 সালে তৈরি হয়েছিল, 1958 সালে, ওকে। চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি পাঞ্জাব ও হরিয়ানার দুই রাজ্যের রাজধানী, তাই না? তো এই জন্য আমরা দেখতে পাই যে এই হ্রদটা হচ্ছে কি তোমার চণ্ডীগড়ে রয়েছে। চলো এবারে দেখো আরো বিখ্যাত হ্রদ রয়েছে আমাদের ভারতে, তোমরা জানো। চিল্কা হ্রদ উড়িষ্যাতে রয়েছে, ভেম্বানাথ হ্রদ কেরালাতে রয়েছে, অষ্টমুদি হ্রদ কেরালাতে রয়েছে, কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে রয়েছে, উলার হ্রদ জম্মু কাশ্মীরে রয়েছে, লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। হাইড্রা এর গমন অঙ্গের নাম কি, তাই না? হাইড্রা এর গমন অঙ্গের নাম কি? তো হাইড্রা তোমরা সবাই জানো, হাইড্রা হচ্ছে কি কোন ফাইলামের মধ্যে পড়ে? কোন ফাইলাম মানে কোন পর্ব আর কি? হাইড্রা আছে কোন পর্ব? পরিফেরা না নিডারিয়া না টিনোফোরা? নিডারিয়া, নিডারিয়া। তাহলে এটা হচ্ছে কি তোমার নিডারিয়া পর্ব, নিডারিয়া কি পর্ব, হবে?
তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তার একটা হাইড্রার ক্ষেত্রে এরকম করে টেন্টাকল থাকে না, এরকম করে, তাই না? তো সেটার ক্ষেত্রে আমরা দেখব যে কর্সিকা বা টেন্টাকল দিয়ে তারা গমন সম্পন্ন করে। তাহলে অপশান সি যারা বলেছো, ক্ষণপদ কার দেখা যাবে? ক্ষণপদ হচ্ছে তোমার এমিবার ক্ষণপদ, তাই তো। সিটা দেখা যাবে কেঁচোর ক্ষেত্রে। ফ্লাজেলা দেখা যাবে কার ক্ষেত্রে? ফ্লাজেলা দেখা যাবে ইবলিনার ক্ষেত্রে। তো দেখো আমি তাও একটা জিস্ট করে দিয়েছি। তো দেখো এখানে একটা জিস্ট করে দিয়েছি পুরো সিস্টেমের উপরে। এমিবা ক্ষণপদ দেখা যাবে, যেটাকে ইংলিশে বলা হয় সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া, এটা এমিবয়েড চলন দেখা যাবে। হাইড্রার ক্ষেত্রে কর্সিকা থাকে, গমন পদ্ধতি লুপিং এবং সমারসল্টিং। কেঁচোর ক্ষেত্রে সিটা, গমন পদ্ধতি ক্রিপিং। ইউগ্লিনার ক্ষেত্রে দেখো ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন। প্যারামেসিয়ামের ক্ষেত্রে সিলিয়া, গমন পদ্ধতি সিলিয়ারি চলন। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? মনে থাকবে? চলো নেক্সট। লোকরহস্য নামক জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা? লোকরহস্য। এটা তোমরা জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? লোকরহস্য হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সম্বন্ধে যদি ইনফরমেশন বলতে হয় তাহলে এটি একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক এবং সামাজিক প্রবন্ধ। ঠিক আছে, এটা কি বললাম? এটি বিখ্যাত ব্যঙ্গাত্মক ও সামাজিক প্রবন্ধ। এটা হচ্ছে তোমার 1874 সালে এটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, বনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে, এই বিখ্যাত উক্তিটি কার? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। দেখো এই যে জনপ্রিয় উক্তি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর ভাই, ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের সহোদর ভাই, তার নাম ছিল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? অপশন ডি। ইনি, তার লেখা হচ্ছে কি বিখ্যাত ভ্রমণ কাহিনী পালামৌ, তাই না? এই কাব্যগ্রন্থে তিনি প্রকৃতি এবং মানুষের স্বাভাবিক পরিবেশের সৌন্দর্য বোঝাতে তিনি এটা লিখেছিলেন আর কি। ঠিক আছে, এবারে তার পাশাপাশি আরো কিছু বিখ্যাত উক্তি রয়েছে, যেমন আরাম হারাম হে, জওহরলাল নেহেরু, সত্যমেব জয়তে, মদন মোহন মালব্য, গরিবি হটাও ইন্দিরা গান্ধী, জয় কিষান জয়, জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। এগুলো সব হচ্ছে বিখ্যাত, সমস্ত হচ্ছে বিখ্যাত উক্তি আর কি, তাই না? চলো এবার বলছে বিশ্ব তামাক বিরোধী দিবস, এন্টি টোবাকো ডে, কবে পালিত হয়? তাই না? তাহলে বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? তাই না, বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? তাহলে এটা হচ্ছে কি তোমার বিশ্ব তামাক দিবস পালিত হবে। আচ্ছা, এটা অপশানে নেই। আচ্ছা, এই যে আছে, 31শে মে হবে। হ্যাঁ, 31শে মে। কারণ এই যে 5ই জুন কি হইল? বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। 7ই এপ্রিল কি হয় গো? বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপরে দেখো 1লা মে, এটা হচ্ছে কি তোমার শ্রমিক দিবস, তাই না? মে দিবস বলি আমরা, মে দিবস, বা এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল শ্রমিক দিবস, হ্যাঁ, লেবার ডে। তাহলে আমরা অপশানের সাপেক্ষে দেখলে অপশান ডি এরটা ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 14 বলেছে, দেখো এলিফ্যান্টাসিস জন্য দায়ী কোন জীবাণু? গোঁদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? এলিফ্যান্টাসিস, এটা প্রত্যেকেই তোমরা জানো যে ফাইলেরিয়া, যেটা উচেরিয়া ব্যাংকপটি, ডিজিজটার নাম ফাইলেরিয়া, জীবাণুটার নাম উচেরিয়া ব্যাংকপটি, তাই না? আর ম্যালেরিয়া হলে কি হতো? ম্যালেরিয়া হলে হচ্ছে তোমার এটা ম্যালেরিয়া প্লাসমোডিয়াম।
ভিব্রিও হচ্ছে কলেরা, সালমোনেলা হচ্ছে টাইফি কি গো, সালমোনেলা এটা টাইফয়েড, টাইফয়েড, তাই না? তাও লেখা আছে দেখো এখানে যে টাইফয়েড হচ্ছে কি সালমোনেলা টাইফি, কলেরা হচ্ছে ভিব্রিও কোলেরি, নিউমোনিয়া হচ্ছে তোমার ডিপ্লোকোকাস নিউমোনি, যক্ষা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিটেনাস হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। মনে থাকবে? মনে থাকবে কি থাকবে না বল? তাহলে টাইফয়েড, সালমোনেলা টাইফি, কলেরা, ভিব্রিও কোলেরি, নিউমোনিয়া ডিপ্লোকোকাস নিউমোনি, যক্ষার জীবাণুর নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিটেনাসের ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, তাই না? তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, তবে গিয়ে পরীক্ষায় তোমরা করতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 15, দ্য রেস অফ মাই লাইফ, এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? দ্য রেস অফ মাই লাইফ, এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? তাহলে রেস অফ মাই লাইফ হচ্ছে মিলখা সিং, তাই না? মিলখা সিং কে ছিলেন না, তিনি ভারতের হচ্ছে কি বিখ্যাত দৌড়বিদ আর কি, দৌড়বিদ। তো ইনি হচ্ছে কি তোমার জানো যে দ্য ফ্লাইং সিখ নামে পরিচিত, দ্য ফ্লাইং ফ্লাইং সিখ নামে পরিচিত। তার বিখ্যাত মেয়ে সোনিয়া তোমার হচ্ছে সানওয়ালাকার যৌথভাবে রচনা করেছিলেন দ্য রেস অফ মাই লাইফ। তার জীবনের উপর ভিত্তি করে বিখ্যাত বলিউড সিনেমা হয়েছিল, তার নাম কি গো? ভাগ মিলখা ভাগ, তাই না? ভাগ মিলখা ভাগ, দেখেছো মুভিটা? দেখেছো তোমরা না দেখোনি? তাহলে এটা একটা বলিউড মুভি হয়েছিল, দ্য ভাগ মিলখা ভাগ, তাই না? আচ্ছা, এবারে অপশানগুলো রয়েছে না, শচীন তেন্ডুলকরের যে বইটা আত্মজীবনী তার নাম কি গো? সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে প্লেইং ইট মাই ওয়ে, তাই না? প্লেইং ইট মাই ওয়ে হয়েছে। আর যেটা কপিল দেব হচ্ছে কি ছিল গো? কপিল দেবের বইয়ের নাম স্ট্রেংথ ফ্রম দ্য হার্ট, তাই না? কপিল দেবের ছিল কি? স্ট্রেংথ ফ্রম দি হার্ট, হয়েছে। চলো নেক্সট, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থান করে? মৈকাল পর্বত তো রয়েছে আমাদের ছত্তিশগড়ে, না? ছত্তিশগড়, কিছুটা পার্ট রয়েছে মধ্যপ্রদেশে যদিও, তাই না? তাহলে ম্যাক্সিমামটা রয়েছে ছত্তিশগড়ে, বুঝতে পারলে? এটা হচ্ছে মহিকাল পর্বতমালা, মূলত ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটার আংশিক অংশ মধ্যপ্রদেশে রয়েছে, তাই না? তো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা ছত্তিশগড়ই করবে, ঠিক আছে? আর এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গো? এই মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, অমরকণ্টক নাম শুনেছ? আর এখান থেকে ভারতের গুরুত্বপূর্ণ নদী, দুটো নদী, একটা হচ্ছে তোমার নর্মদা এবং হচ্ছে সোন, এই দুটো নদী এই মৈকাল পর্বত থেকে বা অমরকণ্টক থেকে মানে জন্মেছে আর কি, ঠিক আছে? নর্মদা এবং অমরকণ্টক, ঠিক আছে? তোমার সোন। চলো এবার কোশ্চেন দেখো, রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? রাজা রামমোহন রায়, তাই না, কত সালে আমাদের ভারতের রাজা রামমোহন রায়কে আধুনিক যুগের জনক বলা হয়? আধুনিক যুগের জনক বলা হয়, ওই যে। এবারে ইনি হচ্ছে পরলোক গমন করেছেন কত সালে? এটা তো হবে না, 1815 নয়। নেক্সট হচ্ছে কি 1828, এটাও নয়। 1833 সালে, ঠিক আছে? 1833 সালে। তো 1833 সালে তিনি পরলোক গমন করেছেন। আচ্ছা, এবার রাজা রামমোহন রায় 1833 সালে 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরের হচ্ছে কি তোমার তিনি হচ্ছে কি তোমার পরলোক গমন করেছেন। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে ফোন করছি, ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে?
চলো এবার বলছে রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন। তাহলে এটা হবে 1877। হ্যাঁ, এটা মনে রাখবে। ব্রিটিশ পার্লামেন্টে রয়্যাল ট্রিটিস অ্যাক্ট 1876-এ পাসের মাধ্যমে রানী ভিক্টোরিয়াকে এই উপাধি দেওয়া হয়, তাই না? তাহলে এটা উত্তর হয়ে যাবে 1877। চলো, এবং পয়লা হচ্ছে জানুয়ারি 1877 সালে দিল্লির ঐতিহাসিক দরবারে লর্ড রিটন আনুষ্ঠানিকভাবে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বা কাইজার ই হিন্দ বলেছিলেন, তাই না? কাইজার ই হিন্দ। চলো, বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান, তাই না? দাদা সাহেব ফালকে পুরস্কার পান কি হবে? 1984 সালে, তাই না? 1984। এটা দুটো অপশন সেম হয়ে গেছে কোনো কারণে, বাই মিস্টেক, তাই না? 1984 সালে। তো দাদা সাহেব ফালকে পুরস্কার সত্যজিৎ রায় 32তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এই পুরস্কার তিনি পেয়েছিলেন। এছাড়া তিনি 1992 সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং ভারতের সর্বোচ্চ সামরিক বেসামরিক সম্মান ভারতরত্ন এটাও কিন্তু পেয়েছিলেন, তাই না? এই যে 1992 সালে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার, আর তোমার হচ্ছে কি সর্বোচ্চ এই সালেই তিনি হচ্ছে ভারতরত্নও পেয়েছিলেন, ভারতরত্ন, তাই না? ভারতরত্ন তিনি পেয়েছিলেন। চলো, কোশ্চেন নাম্বার 20। ভারতের কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় অবস্থিত, তাই না? তাহলে ভারতের কেন্দ্রীয় তামাক গবেষণাগার কোথায় রয়েছে গো? তাহলে রাজামুন্ডি হবে, তাই না? অপশন এ রাজামুন্ডি। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি ভারতের তামাক উৎপাদনে প্রথম স্থান রয়েছে। আর পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার, তাই না? কোচবিহার যেটাকে আমরা বলি, তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের কুচবিহার তামাক উৎপাদনে প্রথম। এই যে রাজামুন্ডি অন্ধ্রপ্রদেশের অবস্থিত। অন্ধ্রপ্রদেশ ভারতের হচ্ছে তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, তাই না? এবারে মনে রাখবে যে ভারতের পেট্রোলিয়াম গবেষণাগার রয়েছে দেরাদুনে, কৃষি গবেষণাগার রয়েছে নিউ দিল্লি, ভারতের উদ্ভিদ গবেষণাগার রয়েছে লখনৌ, উচ্চতা বিষয়ক গবেষণা রয়েছে গুলমার্গ, বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার রয়েছে চণ্ডীগড়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন নাম্বার 21। নিম্নের কোনটি ভারতের সরকারি ঘোষণাপত্র বা রাজপত্র, তাই না? কোনটি হচ্ছে ভারতের ঘোষণাপত্র বা রাজপত্র নামে পরিচিত? ব্লু বুক, হোয়াইট পেপার, গ্রিন বুক, ইয়েলো বুক নাকি? হ্যাঁ, এই চারটার মধ্যে বলো কোনটা আমাদের ভারতের ঘোষণাপত্র বা রাজপত্র? এটা যে হোয়াইট পেপার হবে। হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হোয়াইট পেপার। এটা মনে রাখবে যে ভারত সরকার যে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সরকারি ঘোষণাপত্র হোয়াইট পেপার বা শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করে, তাই না? পক্ষান্তরে ব্লু বুক হচ্ছে ব্রিটিশ সরকার, তাই না? ব্লু বুকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, হোয়াইট পেপার হচ্ছে ইন্ডিয়া, আর ব্লু বুক হচ্ছে কারাগো ব্রিটিশ সরকার, তাই না? ব্রিটিশ সরকার। আর গ্রিন বুক সম্ভবত হচ্ছে তোমার ইতালি বা ইরান, ইতালি আর ইরান, এরা গ্রিন বুক, ঠিক আছে, প্রকাশ করে আর কি, সরকারি নথিগুলোকে প্রকাশ করে। পার্থেনোজেনেসিস বা অপুংজনি কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? তো এটা আমরা সবাই জানি, মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, তাই না? মৌমাছি হচ্ছে যে পুরুষ মৌমাছি, না? পুরুষ মৌমাছি, যেটাকে আমরা ইংলিশে কি বলি গো? ড্রোন বলি, ড্রোন। তো এটা অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়েছে আর কি, মানে নিষেক ছাড়াই ডিম্বাণু সরাসরি অপত্যজীব সৃষ্টি করার প্রক্রিয়াকে আমরা পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলি। মৌমাছির ক্ষেত্রে অসম্পূর্ণ মানে অনিষিক্ত ডিম্বাণু থেকে এই ড্রোন বা পুরুষ মৌমাছি তৈরি হয়েছে। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি?
তো দেখো সালোক সংশ্লেষে সক্ষম যদি প্রাণী বলা হয়, তাই না, তাহলে অপশানের সাপেক্ষে ধরলে এখানে কি কি আছে, একদম, তাহলে অপশানের সাপেক্ষে ধরলে ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী আর কি, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা। অপশান এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে বলেছে দেখো, আচ্ছা এরা হচ্ছে কি প্রোটোজোয়া, তাই না, বা আদ্য প্রাণী, এরা হচ্ছে কি তোমার আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, প্রোটোজোয়া। এরা মূলত হচ্ছে কি এককোষী, তাই না, এরা এককোষী হয় তোমরা জানো, কিন্তু হচ্ছে কি ইউক্যারিওটিক, তাই তো, প্রোটোজোয়া হচ্ছে ইউক্যারিওটিক। এবারে এদের কোষে হচ্ছে কি তোমার ক্লোরোফিল জাতীয় উপাদান থাকার জন্য দে ক্যান সিনথেসিস দেয়ার ওন ফুড, মানে পরিবেশের সাপেক্ষে যে পরিবেশে থাকবে তার উপর ডিপেন্ড করছে। তো এই জন্য আমরা উত্তর করব ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা, অপশন এ। আচ্ছা, মুঘল সম্রাট আকবর কত সালে তার জীবনের শেষ যুদ্ধ ঘোষণা বা পরিচালনা করেন, তাই না, মুঘল সম্রাট হচ্ছে কি 1601 সালে, তাই না, উত্তর হয়ে যাবে অপশন বি। মনে রাখবে যে দিল্লির সুলতানি আমলে মোট 5টি রাজবংশ রাজত্ব করেছিল, এর মধ্যে খলজি বংশ, তাই না, খলজি ডাইনাস্টি মাত্র 30 বছর, মানে 1290 থেকে 1320 শাসন করেছিল, যার সমস্ত সুলতানি রাজবংশের মধ্যে সর্বনিম্ন। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর কি হবে গো, এটা হচ্ছে কি আমাদের সম্রাট আকবর, তাই না, জীবনের শেষ সামরিক অভিযান হিসাবে 1601 সালে আসিরগড় জয়দুর্গ, তাই না, আসিরগড় দুর্গ জয় করে বর্তমান মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার সাতপুরা পর্বতমালার একটি অংশ, শক্তিশালী দুর্গ ছিল সেই সময়, এটাই তিনি শেষ, তাই না, এটাই তার জীবনের শেষ যুদ্ধ ছিল, আসিরগড়। আসিরগড় হচ্ছে কি তোমার দুর্গজয়, দুর্গজয়। চলো কোশ্চেন নাম্বার 25, তাই তো, কোশ্চেন নাম্বার 25, ব্রোঞ্জ ধাতুর মূল উপাদান গুলি কি কি, তাই না, ব্রোঞ্জ হচ্ছে কি নিয়ে তৈরি হয়, ব্রোঞ্জ কি কি নিয়ে তৈরি হয়, তাহলে ব্রোঞ্জ তৈরি হচ্ছে তামা এবং টিন দিয়ে, তামা এবং টিনের সংমিশ্রণে। দেখো তামা আর দস্তা মিশিয়ে পিতল বা ব্রাশ তৈরি করা হয়, তাই না, তামা দস্তা মানে তামার সাথে জিঙ্ক মিশিয়ে আমরা ব্রাশ তৈরি করি, যেটাকে আমরা পিতল বলি। আর যেটা হচ্ছে কি তোমার ব্রোঞ্জ তৈরি করা হয়, তাই না, তো সেটা হচ্ছে কি তামা এবং টিন দিয়ে। চলো কোশ্চেন নাম্বার 26, ব্রিটিশ দূত ক্যাপ্টেন হকিংস কোন মুঘল শাসকের রাজদরবারে এসেছিলেন, তাই না, হকিংস। তাহলে উত্তর কি হবে গো, এটা এটা উত্তর হবে জাহাঙ্গীর সম্ভবত, তাই না, জাহাঙ্গীর। এটা 1608 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি হিসাবে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন, তাই না, জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তাহলে উইলিয়াম হকিংস ইংল্যান্ডের রাজা ছিলেন সেই সময়, তার তোমার হচ্ছে কি বাণিজ্য স্থাপনের উদ্দেশ্যে একটা চিঠি নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন হকিংস। চলো কোশ্চেন নাম্বার 27, দিল্লি সুলতানি আমলে তুগলক বংশের পরবর্তীকালে কোন রাজবংশ রাজত্ব করেছিল, তো এটা সৈয়দ বংশ হবে, তাই না, সৈয়দ বংশ, অপশন এ। তার কারণ হচ্ছে কি যদি, হ্যাঁ বলো, হ্যাঁ, কলকাতাটা খেতে পারবো। হ্যাঁ কি বলছো, একটা কি বলছে, কে গো, কে শিখা নাকি, শিখা কিছু বলছো, দেখো তাহলে কি বললাম, সৈয়দ বংশ। এবার একটা তোমাদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে দিচ্ছি, তাই না, দিল্লি সুলতানি আমলের রাজবংশগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে কে ছিল গো? বলো কেউ, প্রথমে হচ্ছে দাস বংশ, তাই তো, দাস ডাইনাস্টি। তারপরে কে আসবে, দাসের পরে খলজি, তাই না, মানে খিলজি, খিলজি। তারপরে কে এসেছিল, তারপরে হচ্ছে তুগলক, তাই না,
তুগলক। তারপরে কি আসবে? তুগলকের পরে হচ্ছে তোমার সৈয়দ বংশ, সৈয়দ। তারপরে কি আসবে? সৈয়দের পরে লোদি বংশ, তাই না? লোদি বংশ। দেখো তাহলে এবারে আমাকে বলেছে কি যে দিল্লির সুলতানি আমলে তুগলক বংশের পরবর্তী, তুগলক বংশের হচ্ছে পরে কে আসবে গো? সৈয়দ বংশ। তাহলে আমি ঠিক করেছি, অপশন এ হবে উত্তর, তাই না? তুগলক বংশের হচ্ছে কি পরবর্তী হচ্ছে কি তোমার সৈয়দ, সৈয়দ। তাহলে উত্তর হয়ে যাবে কি তোমার সৈয়দ। আর 1414 সালে খিলজির তোমার খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন, যা তুগলক বংশের পতনের উপর ক্ষমতায় আসে, তাই না? তাহলে উত্তর হবে কি এখানে অপশন এ। বলেছে দেখো কোশ্চেন নাম্বার 28, জীববিদ্যার দ্বিপদ নামকরণ পদ্ধতি বা আধুনিক শ্রেণীবিন্যাসকে কে চালু করেন? এটা তোমরা যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো প্রতিপদ থেকে পারবে। এটা কেরলাস লিনিয়াস, তাই না? তাকে আমরা বাইনোমিয়াল নমেনক্লেচারের জনক বলি। শুধু তাই নয়, তিনি হচ্ছে কি ফাদার অফ ট্যাক্সোনমি, তাই তো? এবারে এই কেরলাস লিনিয়াস তিনি কিন্তু বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ প্রবর্তন করেছিলেন। চলো কোশ্চেন নাম্বার 29, বলেছে যে সমতল দর্পণ, ঠিক আছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? দেখো সমতল দর্পণ বলেছে তার প্রতিবিম্বর প্রকৃতি হচ্ছে কি অসৎ বিম্ব এবং খাড়া হয়, তাই না? আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো যে সমতল দর্পণ যদি আমরা নিই, তাতে যদি আমরা আলোর প্রতিফলনের পর রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে মিলিত হয় না, বরং দর্পণের পিছনে একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তাই না? তাই জন্য আমরা অসৎবিম্ব এবং খাড়া হিসাবে দেখতে পাই, মানে সদ্বিম্ব এবং অসৎবিম্ব হবে বাবা, এটা সদ্বিম্ব হবে না, এটা অসৎবিম্ব এবং খাড়া হবে, সরি, এটা হচ্ছে অসৎবিম্ব এবং খাড়া। তাহলে কেন না, যেহেতু সমতল দর্পণ বলেছে, সমতল দর্পণে অসৎবিম্ব হবে, অসৎবিম্ব এবং হচ্ছে কি তোমার প্লাস হচ্ছে কি খাড়া আমরা দেখতে পাবো, মানে ইরেক্ট আর কি, সোজা। বস্তুর মাথা যেদিকে থাকে প্রতিবিম্বের মাথাও সেদিকে থাকবে, মানে একই দিকে থাকবে আর কি। চলো লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 30, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রার সমান কত কেলভিন? তোমরা একটা সূত্র মনে রাখবে যে কেলভিনের ক্ষেত্রে সেলসিয়াসের সাথে 273 যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে তার সাথে 273 যুক্ত করে দাও, 273 প্লাস 100, তাহলে হচ্ছে 373 হয়ে যাবে, 373, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। দেখো তাহলে এই সূত্রটা মনে রাখবে, কেলভিন স্কেল সমান সেন্টিগ্রেডের সাথে 273 যুক্ত হয়ে যাবে। তাহলে আমার যদি যা বলে যে 100 ডিগ্রি, তাহলে কেলভিনে কত হবে? তার সাথে 273 যুক্ত করে দাও, তাহলে 373 কেলভিন হয়ে যাবে তখন। ক্লিয়ার? বুঝতে পারছো তো তোমরা? তোমরা সবাই বুঝতে পারছো তো? একটু জানাও তো আমাকে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে? ভালো লেগেছে তো? পড়াশোনা করো তাহলে, পড়াশোনা করো। ঠিক আছে, এতটাই থাকলো, সবাই লেফট করে যাও, পরে